অন্ধকার, রহস্য আর অজানা শক্তির এক ভয়াল জগতে আপনাকে স্বাগতম। বহুদিন পর তারানাথের সঙ্গে হঠাৎ দেখা, আর সেই দেখা থেকেই খুলে যায় এক ভয়ঙ্কর কাহিনীর দরজা। দূর গ্রামের জমিদার বাড়ি, অদ্ভুত কিছু ঘটনা আর একের পর এক অস্বাভাবিক মৃত্যু। সবকিছু যেন ধীরে ধীরে জড়িয়ে ধরে এক অশুভ ছায়ায়। সত্যি আর অতিপ্রাকৃতের সীমারেখা কোথায় মুছে যায় তা বুঝে ওঠার আগেই শুরু হয় ভয়ঙ্কর খেলা। এই গল্প শুধু শুনবেন না, অনুভব করবেন প্রতিটা মুহূর্ত, যেখানে শেষটা জানার জন্য আপনাকে থাকতেই হবে শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। আজকের আমাদের গল্প কৌশিক সেনগুপ্তের লেখা তারানাথ ও পরলোকের আগন্তুক। বহুদিন তারানাথের সাথে সাক্ষাৎ নেই। আপিসে বড় সাহেবের ফাইলের স্তূপে মাসখানেক ঘাড় গুঁজে তারপর যখন কিছুটা অবসর পেলাম, পুজো এসে গেল। মেসের সকলেই প্রায় দেশের বাড়ি ফিরতে ব্যস্ত। কেউ দেশের বাড়ি পুজোয় আনন্দ উৎসবে মাতোয়ারা হতে চলেছে, কেউ বা চলেছে পরিবার নিয়ে পশ্চিমে জল হাওয়া বদল করতে। আমার যাবার কোথাও নেই। দেশের বাড়িতে যেটুকু জমি জমা ছিল মেজ কাকার কাছে বিক্রি করে দুটো পয়সা পেয়েছি। ভাবছিলাম বিহারের ওদিকটা একবার ঘুরে আসি, এই ধানবাদ কিংবা গিরিডি। এইসব ভাবতে ভাবতেই কিশোরী এসে হাজির। আমার পরিকল্পনার কথা শুনে বলল, বেশ আইডিয়া। আমারও কিছু ছুটি পাওনা আছে, তাহলে সেকেন্ড ক্লাসের টিকিট কেটে ফেলি। রাতে ঘুমোতে ঘুমোতে পৌঁছে যাব গিরিটি। কলকাতায় কাঁকড়ের চাল আর ভেজাল তরকারি খেয়ে পেটে যে অসুখ বেঁধেছে, গিরিটির জল হাওয়ায় সে অসুখ 1 ঘন্টায় ছেড়ে যাবে। কি বলো, হ্যাঁ? আমি হাসলাম। তারপর দুই বন্ধুতে বেরোলাম। উদ্দেশ্য বাজার থেকে কিছু প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা। বাজারে দেখা হয়ে গেল তারানাথের সাথে। আমাদের দেখে আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার, মাসখানেক হাওয়া হয়ে গিয়েছিলে কোথায়? আমি তো ভাবলুম চাকরি বাকরি ছেড়ে বুঝি দেশের বাড়ি গিয়ে হাল বলদ ধরলে। কিশোরী বলল, হাল বলদ ধরারই উপক্রম আর কি। সাহেবদের তো আর পুজো গণ্ডা বলে কিছু নেই। বাঙালিরা আবেগ বোঝেন না, তার যত কাজ এই পুজোর মুখে মুখ। কি আর বলি, তার দিন কতক একটু ঝাড়া হাত পা হয়েছি, তাই দুই বন্ধু ঠিক করেছি একটু গিরিডি ঘুরে আসি। কি বলেন, হ্যাঁ? গিরিডি? তারানাথ দুই চোখ মুচকে কি যেন ভাবলেন, তারপর বললেন, তা বলতে গেলে ওখানে এক সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছিল আমার জীবনে, পরে একদিন শোনাবো। কিশোরী লাফিয়ে উঠে বলল, নিকুচি করেছে পরের, আজই শুনবো। ও রইলো বাজার থেকে কেনাকাটি। বাড়ি চলুন। এই ভাই বিভূতি, এই 1 প্যাকেট চারমিনার কিনে নে। আজ আর ছাড়ার কোনো প্রশ্নই নেই। তারানাথ বললেন, আরে আরে করো কি, যাচ্ছ হাওয়া বদল করতে, তার মধ্যে আবার গল্প শোনা কি বাপু? ফিরে এসে শুনো। আমি বললাম, আরে ফিরে এসে শুনে কি হবে, বরং শুনে তারপর সেই জায়গায় ঘুরতে গেলে তবে না মজা। চলুন আপনি। এই বলে একটা টানা রিক্সা ডাকলাম। কিশোরী প্রায় টানতে টানতে তারানাথকে রিক্সায় তুলল। চারমিনারের প্যাকেট কিনে আমিও রিক্সায় উঠে বসলাম। তারানাথের বাড়িতে চা পানের পর আমরা দুই বন্ধুতে সিগারেট ধরিয়ে বসলাম। তারানাথ ওনার প্রিয় হুঁকোতে একটা শুকটান দিয়ে বললেন, সিদ্ধি লাভের পরে একবার ভাবলুম ছাউনি পেতে বসি, ভক্তদের দান করা দক্ষিণায়
দিব্যি চলে যাবে। পরক্ষণেই মনে হলো দীর্ঘ কয়েক বছর সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছি কি ছাউনি পেতে বোকা মানুষগুলোর মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করব বলে। আমার লক্ষ্য যে আরো উচ্চ স্তরের, কিন্তু শুরুটা করব কিভাবে? কে আমাকে বিশ্বাস করে বড় কাজ দেবে? সুযোগ মিলে গেল। অনেক দিন বন্ধু তপনের সাথে যোগাযোগ ছিল না। প্রথম সুযোগটা তার দিক থেকেই এলো। 17ই পৌষ 1339, বন্ধু তপনের সাথে দেখা। সে থাকে বিহার প্রদেশে, সেখানেই কোনো জমিদারের সেরেস্তায় চাকরি করে। কলকাতায় এক বিশেষ কাজে এসেছিল। একটু আশ্চর্য হলো, সেই গ্রাম ছাড়ার পর তপনের সাথে আর যোগাযোগ ছিল না। আমি তাকে দেখে যেমন খুশি হলুম, সেও তেমনি আমাকে দেখে খুশি হয়ে বললে, ভাই তারানাথ, তুমি তোমার জন্মস্থানকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলিনি। মনে আছে আমাদের গ্রামের সেই ভবানী মন্দিরের কথা, চূর্ণী নদীর কথা, গুরুদেবের কথা? আমি বললুম, কিছুই ভুলিনি ভাই তপন। কতদিন পরে তোমার সঙ্গে দেখা। তারপর বলো ভাই, আছো কেমন? তোমার মা, মানে আমার মাসিমা কেমন আছেন? তপনের মুখটা ভারী হয়ে উঠল। বললে, মা নেই। কলেজ ছাড়ার পরপরই বাবা চলে গেলেন। সংসারে আয় করার ওই একটি মাত্রই মানুষ ছিলেন। ভারী বিপদে পড়ে গিয়েছিলাম। পাওনাদারেরা এসে ছেঁকে ধরেছিল। আমার বাবা কারো কাছে টাকা ধার করেছিলেন কিনা সে সত্যি মিথ্যে তার চলে যাওয়ার পর জল্পনা করে লাভ ছিল না। বসত বাড়ি বিক্রি করে পাওনাদারেদের পাওনা মিটিয়ে মাকে নিয়ে পথে এসে দাঁড়ালাম। কি করব, কোথায় যাব, কিছুই ঠিক ছিল না। শেষে অনেক ভেবে গিয়ে উঠলাম বড় মামার বাড়ি। মশাগ্রামে আমার বড় মামার বাড়িটা বেশ ছোট, দুটো মাত্র ঘর। আমাদের দেখে মামা মামি কেউই বিশেষ খুশি হলেন না, তবে মুখের ওপর কিছু বলতেও পারলেন না। আশ্রয় পেলাম। সকাল সন্ধে উদয়ন্ত পরিশ্রম করতেন আমার মা। সংসারে হাজারটা কাজ তাকে করতে হতো। কোথায় উপযুক্ত ছেলের রোজগারে তিনি পায়ের উপর পা তুলে সংসারে কর্তৃত্ব করবেন, সেখানে ভাইয়ের সংসারে মুখ ঝামটা শুনতে শুনতে বাসন মাজা থেকে ঘর মোছা, রান্নাঘরের কাজ সবই তাকে করতে হতো। আমি মামার কয়লার দোকানে বসতাম, হিসাব লেখার কাজ করতে হতো। মায়ের বয়স হচ্ছিল, ধকল নিতে পারলেন না। একদিন দুপুরে পুকুর পাড়ে গিয়েছিলেন কাপড় কাচতে। সেখানেই মাথা ঘুরে পড়ে যান জলে। কেউই কিছু টের পায়নি। বিকেলের দিকে পুকুরের জলে তল্লাশি চালিয়ে তার নিথর দেহটা যখন তোলা হলো, সে দেহে প্রাণ নেই। তপনের কথায় আমার মনটা খারাপ হয়ে গেল। ছেলেবেলায় ওর মা আমায় ভারী ভালোবাসতেন। ওদের বাড়ি গেলেই কিছু না কিছু খেতে দিতেন। তপনের মায়ের মুখে কত গল্প শুনেছি আমরা দুই বন্ধুতে। তপন বললে, ভাই তারানাথ, আমার মতো অপদার্থ ছেলের মায়ের ভাগ্যে এর চেয়ে সুখের মৃত্যু আর কি হতে পারে। মায়ের ঘাট কাজ শেষ হওয়ার পর মামা বললেন, দেখ তপু, বোনই যখন নেই, আমি তোকে আর আমার বাড়িতে রাখতে পারবো না। তুই যথেষ্ট বড় হয়েছিস, এবার নিজেরটা বুঝে নে। আমার দুটো মাত্র ঘর, ছেলেমেয়েরা বড় হচ্ছে, তুই অন্যত্র চলে যা। আবার পথে বেরিয়ে এলুম। তারপর কত জায়গায় কাজের জন্য ঘুরেছি, কত গাছতলায় রাত কাটিয়েছি, কত দিন খালি পেটে পেটে কষি বেঁধে ঘুমিয়েছি, তা বর্ণনা করতে লম্বা ফিরিস্তি হয়ে যাবে। সংক্ষেপে বলি, একদিন দেখা মিত্রমশাইয়ের সাথে। তোমার নিশ্চয়ই মিত্রমশাইয়ের কথা মনে আছে, আমাদের গায়ের লোক। আমাকে দেখে অবাক হয়ে বললেন, তপু, তুই এখানে? এ কি চেহারা হয়েছে তোর? কোথায় আছিস এখানে? তোর মা কেমন আছেন? সবই খুলে বললুম তাকে। মিত্রমশাই কপাল চাপড়ে বললেন, হা ভগবান,
এর চাইতে গ্রামে থাকলে আমরা 5 জন মিলে দেখভাল করতে পারতাম। এই বলে তিনি একটু ভাবলেন, তারপর বললেন, ভালো কথা, তোদের একটা চিঠি এসেছিল, হরিপিয়ন বলছিল। আমি তো তোদের নতুন ঠিকানা জানতাম না, তাই বলতে পারিনি। তা পারলে একবার পোস্ট অফিসে কি খোঁজ নিস, যদি এখনো সে চিঠি ফিরে না যায় পেয়ে যেতে পারিস। চিঠি? আমাদের চিঠি দেওয়ার মতন কে আছে? কিছুই মাথায় এলো না। তবুও গেলাম আমাদের সেই গায়ের পোস্ট অফিসে। হরিপিয়নের সাথে দেখা হলো। চিঠি তখনও ছিল। চিঠিতে একটা ছোট্ট পোস্ট কার্ড, হাতে লেখা, এমন পেঁচানো, পাঠ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। দেখলাম চিঠি লিখেছেন আমার দূর সম্পর্কের এক কাকা, নাম ব্রজশঙ্কর চাটুর্যে। তিনি আমাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ওর জমিদারিতে টাকা পয়সা হিসাব রাখার লোকের জায়গা খালি আছে, আমি চাইলে ওই কাজ নিতে পারি। উনি বিশ্বাসী লোক ছাড়া ও পদের দায়িত্ব আর কাউকে দিতে চান না। আমি বললুম, তুমি তারপর গেলে ওখানে? তা গেলুম বই কি, আমার আর ভাবনার অবকাশ ছিল না। এমন সুযোগ কেউ ছাড়ে? পোস্টমাস্টার ক্ষেত্রমোহন বাবুকে সব জানাতেই তিনি একটি টাকা ও একটি পোস্ট কার্ড আমার হাতে দিয়ে বললেন, লিখে দাও, অমুক তারিখে তুমি রওনা দিচ্ছ। ও টাকাটা দিলুম পথ খরচা বাবদ। আমি কিন্তু করছি দেখে ক্ষেত্রমোহন বাবু বললেন, জমিদারি বুঝে পাবার পর না হয় 1 টাকা সুদে আসলে 10 টাকা ফেরত দিও। খুশি হয়ে চিঠি লিখে পোস্ট করে দিলাম। তারপর শুভদিন দেখে রওনা হলাম আমার সেই দুঃসম্পর্কের কাকা ব্রজশঙ্কর চাটুর্যের বাড়ি। একেই বলে বুঝি ছাপ্পড় ফুঁড়ে স্বর্ণ বৃষ্টি হওয়া। কাকার জমিদারি বিহার প্রদেশে, তবে জমিদারির বেশিরভাগ প্রজা বাঙালি। ও অঞ্চলটা বাঙালি অধ্যুষিত এলাকা। একটা কোয়ালিরও কাকার জমিদারির মধ্যে পড়েছে। তা ওখানে ব্যবস্থা মন্দ নয়। রাজকীয় ঘর পেয়েছি, কাজের চাপ তেমন কিছু নেই। রুটিন মাফিক কোয়ালারিতে দিনে একবারে ঢু মেরে আসি। বাকি সময়টা কেটে যায় একদল অনাথ শিশুদের লেখাপড়া শিখিয়ে। কাকাবাবু একটা অনাথ আশ্রম চালান। সরকারি সাহায্যের আশায় বসে না থেকে নিজেই শুরু করেছিলেন। তারপর ধীরে ধীরে আশ্রমের পরিধি বড় হয়েছে, অনেক দুস্থ অনাথ শিশু মানুষ হচ্ছে। তাহলে তো তুমি বেশ ভালোই আছো, কি বলো? তপন বললে। তা একরকম বলতে পারো, তবে তবে কি? আমি অবাক হয়ে প্রশ্ন করলুম। তপন বললে, ওখানকার জল হাওয়া বেশ ভালো, থেকে থেকে খিদে পায়। কাকার জমিদারিতে আমার জন্য ঢালা ও রাজভোগের ব্যবস্থা, খাচ্ছি দাচ্ছি আর মোটা হচ্ছি। তবে কোথাও যেন কিছু একটা গণ্ডগোল আছে, আমি ঠিক ভালো বুঝি না। বাইরের থেকে সব কিছু শান্ত মনে হলেও আমার ষষ্ঠ ইন্দ্র যেন বারবার আমাকে বলে কোথাও কিছু একটা অমঙ্গল আছে। রাতে দিন 15 অন্তর অনেক দূর থেকে বিদঘুটে শব্দ কানে আসে। কে যেন দুমদাম পা ফেলে চলাফেরা করে। কানে আসে শিশুদের আর্তনাদ, আর্তচিৎকার। সেও যেন বহু দূর থেকে। পরিষ্কার বুঝতে পারি না, তবু বুকের ভেতরটা হিম হয়ে আসে। এমন কেন হয় আমার? চাকর বাকরদের জিজ্ঞাসা করেও ফল হয়নি। তারা যেন সর্বদাই কিসের ভয়ে সন্ত্রস্ত। গোমস্তা লোকটা কম কথা বলে, আমাকে প্রবোধ দিয়েছে নতুন জায়গা বলে ওরকম মনে হচ্ছে। কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। কাকাবাবুকে এসব কথা বলার সাহস পায়নি। তিনি নিজের জগৎ নিয়ে থাকেন, সমাজ সেবা করেন। আমি কলিয়ারি দেখাশোনা করি, বাকি সময়টা অনাথ শিশুগুলোকে পড়াই। আমি বললুম, ওসব তোমার মনের কল্পনা। আসলে নতুন পরিবেশ, নতুন লোকজনের মাঝে গেলে প্রথম প্রথম ওরম হয় বই কি। তা কাজ পেয়ে গিয়েছো, এইবারে বিয়ে থা করে ফেলো। মেয়ে দেখেছো নাকি? তপন বললে। ও বাড়িতে উজ্জ্বলা বলে এক যুবতী থাকে, শুনেছি। সে আশ্রিতা। বন্যায় ঘর বাড়ি বাবা মা সবাই ভেসে যায়। কিভাবে সে প্রাণে বেঁচে গিয়েছিল কে জানে। কাকাবাবু
তাকে আশ্রয় দেন। দেখতে শুনতে মন্দ নয়, তুমি শুনলে আশ্চর্য হবে। কাকাবাবু চান ভবিষ্যতে আমি উজালাকে বিয়ে করি। উনি নাকি ওর কুষ্টি বিচার করে জেনেছেন ভারী পয়মন্ত মেয়ে, আর উচ্চ ঘরও বটে। আরে বাহ, রাজত্বের সঙ্গে রাজকন্যাও প্রস্তুত, ভালো খবর। তা মেয়েটি কেমন? উজালার সাথে পরিচয় হয়েছে। মেয়েটি ভারী বিনয়ী ও নম্র। সত্যি কথা বলতে কি, আমি একটু দুর্বল হয়ে পড়েছি ওর ওপর। যদি রাজত্বের সঙ্গে এমন একটি রাজকন্যা ভাগ্যে জুটে যায়, মন্দ কি? না না, মন্দ কেন হবে? এগিয়ে যাও বন্ধু। কাজের কথা বলি, আমাদের জমিদারি সেরেস্তায় একজন লোক লাগবে, হিসাব নিকাশ বোঝে এরকম। কাকাবাবু আমাকে বলেছেন বন্ধু বান্ধব যদি কেউ থাকে আমি ডেকে নিতে পারি। মাইনে আর 4 বেলার খোরাকি। আমি চাই তুমি এই কাজটা নাও ভাই। চাকরির জন্য নয়, আমার তোমাকে অন্য কারণে প্রয়োজন। আশা করি আমার ইশারা বুঝেছ। আমাকে নিরাশ করো না। তপনের কথার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে টেনে নিয়ে গেল সুদূর বিহার প্রদেশে। একদিন ঝোলা কাঁধে নিয়ে ট্রেনে চেপে বসলুম। নির্দিষ্ট জায়গায় পৌঁছে তপনের সুপারিশে সহজেই কাজটা আমি পেলুম। এদের একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন। স্থানীয় লোক রাখলে চুরি চামারি করতে পারে, টাকা পয়সা নাড়াচাড়া করার কাজ। আমার ঠাঁই হলো সেরেস্তা ঘরের পাশে একটা ছোট্ট কুটুরিতে। তপনের ঘরটা দামি আসবাব দিয়ে সাজানো আর প্রকাণ্ড ঘর। আমার ঘর ওরকম নয়। আমার ছোট্ট কুটুরিতে ছোট একটা চৌকি রাখা। ঘরের এক পাশে একটা তোষকবিহীন চৌকি, একটা জলের কুঁজো আর একটা জামা কাপড়ের আনলা। আর কোনো আসবাব নেই। বাড়ির একটা চাকর ঘর খুলে বললে, ঘরদোর নিজের হাতেই পরিষ্কার করবেন আজ্ঞে। খাবার সময় হলে রসুই ঘরে চলে যাবেন, বামুন ঠাকুরকে বললে সে আপনার খাবার দিয়ে দেবে। রাতে আমি আপনার বিছানা দিয়ে যাব। অন্দরমহলের দিকে ভুলেও পা বাড়াবেন না, তাহলে কর্তা অসন্তুষ্ট হবেন। চাকর চলে গেলে তপন চুপি চুপি আমায় বললে, সন্ধ্যের পর শ্রেস্তা বন্ধ হয়ে যায়। রাতে খাবার পর চাকর বাকরেরাও যে যার ঘরে ঢুকে যায়। তখন তুমি সোজা আমার ঘরে চলে আসবে, নইলে ও ঘরে ছাড় পোকা ভরা চৌকিতে তুমি ঘুমোতে পারবে না। প্রথম রাতে যখন তপনের ঘরে গেলুম, সে আমারই অপেক্ষা করছিল। খুশির সঙ্গে বললে, এসো এসো ভাই তারানাথ। এই বলে দরজা বন্ধ করে গলা নামিয়ে বললে, ভোরবেলা তোমায় ডেকে দেব, নিজের ঘরে ফিরে যেও। এবার বলো, কাজ পছন্দ হয়েছে তো? গোমস্তা মশাই তোমাকে সব বুঝিয়ে দিয়েছেন তো? আমি বললুম, কাজের কথা জিজ্ঞেস করবে বলে নিশ্চয়ই রাতে আমাকে এ ঘরে ডেকে আনোনি। তপন খানিক চুপ করে বসে রইল, তারপর বললে, বেশ, আসল কথায় আসি। আর আমিই বা কি বলবো, আজ রাতে এ ঘরে থাকলে তুমি নিজেই টের পাবে। বাস্তবিক এ বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই টের পেয়েছিল একটা অশুভ শক্তি ঘিরে আছে। রাতে রসুই ঘরে গিয়ে খেয়ে এলুম। তপনের ভাগ্য আমার নয়। আমার পাতে রাজকীয় আহার ছিল না। ভাত, কলাইয়ের ডাল, একটা ঘ্যাঁট আর এক টুকরো মাছ। খাওয়া দাওয়া সেরে ঘরে এসে বিশ্রাম নিচ্ছি। চাকরটা বিছানা দিয়ে চলে গেল। খানিক পরেই বাড়ি নিঝুম হয়ে গেল। চাকর বাকরেরা যে যার বিছানায় শুয়ে নাক ডাকতে লাগলো। আমি তপনের ঘরে চলে এলুম। নরম গদিমোড়া বিছানায় শুয়ে গল্প করতে করতে তখন ঘুমিয়ে পড়েছি। সহসাই নিদ্রায় ব্যাঘাত ঘট। রাত ঝাঁ ঝাঁ করছে। বাইরে ঝিঁঝি পোকারা সমবেত কণ্ঠে ওই কতান শুরু করেছে। তপনের নাসিকা গর্জন শুনছিলাম। এ কদিনে হয়তো তার অভ্যেস হয়ে গিয়েছে।
তাই ঘুম ভাঙেনি। কানে আসছিল যেন অনেক দূরে দুমদাম পা ফেলে কে বা কারা চলাচল করছে। একবার অরণ্যে রাত্রি যাপন করেছিলুম। বুনো হাতির দল জল খেতে বেরিয়েছিল। অন্ধকারে তাদের পদশব্দ কানে এসছিল। এও যেন তেমন। তবে কি জমিদার বাড়িতে হাতি আছে? সেদিন পূর্ণিমা তিথি। আকাশে পূর্ণচন্দ্র ছিল। জানলা দিয়ে জ্যোৎস্নার মায়াবী আলো ঘর ভাসিয়ে দিচ্ছিল। আচমকা চোখ গেল জানলার দিকে। একটা নিকষ কালো মূর্তি জানলার সামনে দাঁড়াতেই ঘর অন্ধকার হয়ে গেল। পরক্ষণে সরে গেল ছায়ামূর্তি। কিছুই না, ঘরের বাইরে এই মাত্র কেউ হেঁটে গেল। তারই পায়ের শব্দ। ছায়াটা সরে যেতেই ঘরের মধ্যে আবার আলো হেসে উঠল। বিছানা ছেড়ে তড়াক করে লাফ দিয়ে মেঝেতে নেমে এলাম। নাকে এসে ঠেকেছে সেই চির পরিচিত গন্ধ। কোনো ভুল নেই, আমি তারানা তান্ত্রিক। অনেক ভূত প্রেত পিশাচ নিয়ে নাড়াচাড়া করেছি। ও গন্ধ যে আমি চিনি। যে এইমাত্র জানলার সামনে দিয়ে গেল, সে এই পৃথিবীর কেউ নয়, সুদূর পরলোক থেকে এসেছে। কিন্তু সে তো একা আসতে পারে না। কে আনলো তাকে? তবে কি এই অঞ্চলে তন্ত্র সাধনায় সিদ্ধ পুরুষ আছেন? বিছানার ওপর চোখ পড়তে দেখলাম তপন অঘোরে নিদ্রা যাচ্ছে। আমার দু চোখে নিদ্রা নেই। সেই মুহূর্তে কানে এলো ছেলে মানুষের গলায় কান্না। অনেক দূর থেকে অস্পষ্ট শোনা যাচ্ছিল। গভীর যন্ত্রণায় কে যেন কোঁকিয়ে কাঁদছে। দেখতে দেখতে সেই কান্নার শব্দ বাতাসে ভাসতে ভাসতে লম্বা হতে হতে মিলিয়ে গেল দূরে। কানের মধ্যে কেমন ঝিমঝিম করতে লাগলো। পরের দিন সেরেস্তার কাজ করছি, তপন এলো আমার গদিতে। আমি জিজ্ঞেস করলুম, কি তোমার পড়ানো শেষ হলো বুঝি? তপন বললে, হলো আর কি। তারপর গলা নামিয়ে আমাকে জিজ্ঞাসা করলে, কাল রাতে কিছু টের পেয়েছিলে নাকি ভাই? সকালে তো তোমার সাথে আর কথা হয়নি। আমি গম্ভীর মুখে বললুম, ওসব কথা বলার উপযুক্ত সময় নয় এটা। আজ রাতে সবই বলবো তোমায়। অনিচ্ছা সত্ত্বেও চলে গেল তপন। একটু পরে নায়েব মশাই ঢুকলেন। তার মুখটা হাসি খুশি। গোমস্তাকে ডেকে বললেন, কিষানগঞ্জের জমিদার অপুত্রক মারা গিয়েছেন কাল রাতে। চুক্তিমতো দেনা শোধ করতে না পারার দরুন তার জমিদারি আজ থেকে আমাদের জমিদারির সঙ্গে যুক্ত হলো। কথা খুব খুশি। আজ ডালাও মিষ্টির ব্যবস্থা। আর কাজকর্ম কিছু করতে হবে না। যাও যাও, আনন্দ করো। আজ সারাদিন ছুটি। নায়েব মশাই চলে যেতে গোমস্তাকে আমি জিজ্ঞেস করলুম, কিষানগঞ্জের জমিদার মশাইয়ের বয়স হয়েছিল বুঝি? গোমস্তা বললে, বয়স আর কি এমন হয়েছিল, ওই 40-42 বছর। নেশাভান করতেন না, সাত্ত্বিক ছিলেন। বড় অল্প বয়সে চলে গেলেন। কি হয়েছিল? গোমস্তা বললে, আমি এখনো জানি না নশ্বর দেহে কখন কার কি হয়। আমার মন ভরল না। তপনের খোঁজ করলুম। শুনলাম সে স্টেশনের দিকে গিয়েছে কি একটা কাজে। যাই হোক, ছুটি যখন পেয়েছি বাড়ি বসেই বা কি করব। আমিও স্টেশনের দিকে চললুম। বেরোবার মুখে চোখে পড়ল অন্দরমহলের বারান্দায় দাঁড়িয়ে থাকা এক নারী মূর্তিকে। এ বাড়িতে নারী বলতে উজ্জ্বলা। যতটুকু নজরে এলো মুগ্ধ হওয়ার মতোই রূপ তার। তপনের সাথে পরিচয় কতদূর ঘনিষ্ঠতা লাভ করেছে জানা নেই। খানিক দূর যাওয়ার পর পথে দেখা হলো তপনের সাথে। সে আশ্চর্য হয়ে আমার দিকে তাকাতে আমি বললুম, কিষানগঞ্জের জমিদারি কোথায়? তপন হাত দেখিয়ে পূব দিকটা দেখিয়ে বললে,
ওই ভুট্টা ক্ষেতের ওদিক থেকে শুরু হয়েছে। কেন ও প্রশ্ন করছো যে? শুনলাম কাল রাতে জমিদার মহাশয় পরলোক গমন করেছেন, একবার সেখানে যেতে চাই। তোমার সেরেস্তার কাজ আছে না? নায়েব মশাই ছুটি দিলেন। শুনলাম ও জমিদারি নাকি এ জমিদারির সাথে মিশেছে। তপন একটু ভেবে বললে, ও হ্যাঁ হ্যাঁ, সেই রকমই কথা ছিল বটে। তা সেখানে যাবে বলছো? শোকের বাড়ি, এতক্ষণে হয়তো কত লোক জমা হয়েছে। যদিও যাওয়াটা দরকার, মানুষটা বড় ভালো ছিলেন। বললু, চলো চলো। পথচলিত একটা এক্কা দাঁড় করালু। তপন এক্কাগুলোকে বলল, যাবি নাকি কিষানগঞ্জের জমিদার বাড়ি? এক্কাগুলো বলল। बैठिए बाबू साहब। এক্কায় দুজনে চেপে বসল। ঘন্টা বাজিয়ে এক্কা চলল। তপন আমাকে কাল রাত্রের ব্যাপারে প্রশ্ন করলে আমি অবশ্য কথা ঘুরিয়ে নিলাম। বলবার সময় এখনো আসেনি। আধ ঘন্টা পরে এক্কা থামল প্রকাণ্ড জমিদার বাড়ির সামনে। বাড়ির সামনে মানুষের ভিড়। এক্কা থেকে নেমে তাকে অপেক্ষা করতে বলে লোকজনের পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে দেখি শোকের আবহ। জমিদার গৃহিণী মূর্ছিতা। তার মূর্ছা ভাঙানোর জন্য কবিরাজ মহাশয় আপ্রাণ চেষ্টা করছেন। বাড়ির সরকার নায়েব গোমস্তা হাপুস নয়নে কেঁদে চলেছে। আঙিনায় খাটিয়ার উপর ফুল মালা ঢাকা শরীরটা যে জমিদার মহাশয়ের বুঝতে অসুবিধে হয় না। দেখে মনে হলো সুপুরুষ ছিলেন, যেন ঘুমিয়ে আছেন, এখনই উঠে বসবেন। আঙিনায় লোকে লোকারণ্য। আমার চোখ দুটো কিছু খুঁজছিল। বেশিক্ষণ খুঁজতে হলো না। ফুলের মালা মৃতদেহর গলায় পরানো। মালার ফাঁকে চোখে পড়ল মৃতের গলায় একটা বিশেষ চিহ্ন। আর কিছু দেখার ছিল না। তপনের হাত ধরে বলল, চলো হে। তপন আশ্চর্যের সঙ্গে বললে, সে কি, এখনই চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, চলে এসো। এরার পথে আবার এক্কায় চেপে বসলুম। তপন আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুললে। বললে, তুমি নিশ্চয়ই কিছু দেখেছো, বুঝেছো। এভাবে চুপ করে থাকলে তো হবে না। কি জেনেছো আমাকে বলো। আমি খানিকক্ষণ চুপ করে অবশেষে বললুম, কিষানগঞ্জের জমিদার মহাশয় কোনো অসুখে মারা যাননি, তবে তাকে খুন করা হয়েছে। তপন সবিস্ময় বললে, কে তাকে খুন করলে? অমন ভালো মানুষকে খুন কেন করতে যাবে কেউ? আমি বললুম, এক্ষেত্রে খুনি এ জগতের কেউ না, পরলোক থেকে তাকে আহ্বান করা হয়েছিল। হয় এরকম, তন্ত্র সাধনায় বিশেষ ক্ষমতার বলীয়ান হলে পরলোক থেকে তাদের কাউকে ডেকে আনা যায়। তাকে দিয়ে ইচ্ছে মতো কাজ করিয়ে নেওয়া যায়। নিজের শক্তি তার মধ্যে সঞ্চারিত করে তাকে বলীয়ান করে দেওয়া যায়। সে তখন হয় অপরিসীম শক্তিধর। 10টা হাতও তার শক্তির সামনে দাঁড়াতে পারে না। তাকে প্রত্যাঘাত করা যায় না। সে ছায়ার মতো। অথচ যার বিরুদ্ধে তাকে লেলিয়ে দেওয়া হবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তুমি তুমি বলতে চাইছো কিষানগঞ্জের জমিদার মশাই তন্ত্র সাধনার দ্বারা মারা হয়েছে? কিন্তু কে তাকে মারতে যাবে? অমন অজাত শত্রুর আবার শত্রুকে? এক্কা আচমকা দাঁড়িয়ে পড়ল। কানে এলো ঘোড়ার রসধ্বনি। বাইরে তাকিয়ে দেখল আমাদের গাড়ির সামনে দু ঘোড়ায় টানা প্রকাণ্ড গাড়ি দাঁড়িয়ে। এদিকে পথ সরু, দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার উপায় নেই। সামনের গাড়ির কচুয়ান নেমে এসে হম্বিতম্বি করায় আমাদের গাড়ির কচুয়ান বললেন, बाबू साहब जरा नीचे उतर जाइए, गाड़ी घुमावे के बाद आहू जमींदार के बकरी खड़ा बना। গাড়ি থেকে নেমে দেখলুম সামনের গাড়ির ঘুলঘুলি দিয়ে জমিদার ব্রজশঙ্কর মুখ বাড়িয়ে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন।
তার প্রখর দৃষ্টি আমার কপালের ওপর ন্যস্ত। খানিক পরেই তার গাড়ির সামনে এগিয়ে গেল। আমি দেখতে পেলুম গাড়ির ভেতরে এক নারী মূর্তিকে। জমিদার ব্রজশঙ্করের সাথে উজ্জ্বলাও চলেছে। কিষানগঞ্জের জমিদার মহাশয়ের মরদেহ শেষবারের মতো দেখতে। আমরা আবার এক্কায় চেপে বসলুম। আমি তপনকে বললুম, তোমার কাকা ব্রজশঙ্করের কপালে ত্রিপুণ্ড লক্ষ্য করলুম। উনি তন্ত্র সাধনা করেন। কি বলছো তারানাথ? তোমার কি মাথা খারাপ হলো নাকি? আমি যা দেখলুম তাই তোমায় বললুম ভাই। তপন মাথা নেড়ে বললে, আমি তাকে কোনোদিন তন্ত্র সাধনা করতে দেখিনি, কাউকে বলতেও শুনিনি। হ্যাঁ, রাশভারী গম্ভীর মানুষ, তবে অসামাজিক নন। আজ নিশ্চয়ই কিষানগঞ্জের জমিদার বাড়ি চলেছেন শেষ বিদায় জানাতে। আচ্ছা, উজ্জ্বলার সাথে তোমার ঘনিষ্ঠতা কত দূর? উজালা বড় ভালো মেয়ে, দুপুরে নিজের হাতে আমার খাবার দিয়ে যায়। ও অন্দরমহলে থাকে। তুমি তাকে পছন্দ করো? তপন লজ্জিত কণ্ঠে বললে, হ্যাঁ। আর সে তোমাকে পছন্দ করে? ঠিক জানি না, তবে বাচ্চাগুলোকে সে মায়ের মতনই দেখাশোনা করে। কিন্তু তুমি কাকাবাবুর ব্যাপারে যা বললে, আমি এতদিনে এখানে থেকে সেরকম কিছু টের পাইনি। তোমার কিছু ভুল হচ্ছে ভাই তারানাথ। আমি আর কিছু বললুম না। আমার ভুল যে হয়নি তা আমার চেয়ে ভালো আর কে জানে। দিন 15 কেটে গেল। রাতে ঘুমাবার সময় সন্দেহজনক আর কিছু চোখে পড়েনি বা কানে আসেনি। সেরেস্তার কাগজপত্র ঘেঁটে জেনেছি অনেকগুলো মামলায় করপদক শূন্য হয়ে কিষানগঞ্জের জমিদার সাহায্য চান ব্রজশঙ্করের কাছে। সেই সময় জমিদার ব্রজশঙ্কর অনেকগুলো টাকা ধার দেন কিষানগঞ্জের জমিদারকে। চুক্তিপত্রে লেখা ছিল সময় মতো দেনা শোধ করার আগেই যদি কিষানগঞ্জের জমিদারের আকস্মিক মৃত্যু হয় ও জমিদারির দখল নিতে পারবেন ব্রজশঙ্কর। তবে কি কিষানগঞ্জের জমিদারের অকাল মৃত্যু এক ঘৃণা ষড়যন্ত্র? সেদিন বিকেলে উজ্জ্বলা এলো আমার সেরেস্তায়, যেন সংচারমান এক অলৌকিক উৎস। রূপসী সে, সেই প্রচলিত সংজ্ঞায় না হলেও তন্নি পরনে কমলাঙ্গী এক নারী, চলনে বলনে ছিল এক ধরনের স্নিগ্ধ দৃঢ়তা। লোকজন কেউ ছিল না। আমি ব্যস্ত হয়ে বললুম, আসুন, কোনো প্রয়োজন কি? উজ্জ্বলা মিষ্টি হেসে বললে, উহুম, আপনি তপন বাবুর বাল্য বন্ধু, তাই আলাপ করতে এলুম। আমি বললাম, হ্যাঁ, আমিও তপনের মুখে আপনার কথা শুনেছি। অনাথ ছেলেমেয়েগুলোর দেখাশোনা তো আপনিই করেন শুনলুম। উজ্জ্বলা বললে, ওই আর কি, সময় কেটে যায়। এই বলে সে অধবদন হয়ে নখ খুঁটতে লাগলো। বুঝলুম কিছু বলতে চায়, সংকোচ বোধ করছে। আমি হেসে বললুম, যে জন্য এসেছেন নিঃসংকোচে বলতে পারেন। জড়তা কাটিয়ে উজ্জ্বলা বললে, আমি আপনার বন্ধুর মুখে শুনেছি আপনি নির্ভুল ভাগ্য গণনা করতে পারেন। আমি অপ্রস্তুত হয়ে বললুম, মানে বলেছে বুঝি? আসলে এককালে ওসব শখ ছিল, অনেক দিনের অভ্যাস ছেড়ে গিয়েছে। একটু দেখুন না আমার হাতটা, আমার ভাগ্যে কি স্বামী সুখ আছে? উজ্জ্বলা তার বাম হস্ত এগিয়ে দিল আমার দিকে। তার অনুরোধ ফেলতে পারলুম না। দেখাই যাক কি আছে হস্তরেখায়। উজ্জ্বলার হাতটা পরখ করতেই আমার কপালের ভ্রুকুটি ফুটে উঠল। উজ্জ্বলা বুঝি লক্ষ্য করলে। উৎকণ্ঠিত মুখে বললে, কি দেখলেন? মুখে কিছু বললুম না। হাতের রেখা দেখে বুঝলাম উজ্জ্বলা কারুর ইচ্ছা শক্তির দ্বারা চালিত হচ্ছে। তার হাতে ডাকিনী যোগ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বলুন,
কি দেখলেন? বললুম, উল্লেখযোগ্য কিছুই নয়, পরিষ্কার হাত। তাই কি? এই বলে ভ্রুভঙ্গি করে উজ্জ্বলা আমার চোখের দিকে তাকালে। আমার কেন জানি না মনে হচ্ছিল সে বুঝি আমার মনের কথা অনায়াসে পড়ে ফেলেছে। সেই মুহূর্তে গোমস্তার গলা পাওয়া গেল। উজালা মা, তুমি কি সেরেস্তায়? এই জমিদার বাবু তোমাকে খুঁজছেন। উজ্জ্বলা দ্রুত উঠে চলে গেল। আমার মনটা খুঁত খুঁত করতে লাগলো। ওর হাতে ওরকম অস্বাভাবিক চিহ্ন কেন দেখলাম? তবে কি? পরের দিন অমাবস্যা সকালে তপন এসে আমাকে বললে, বনভোজনের আয়োজন করা হয়েছে। বাচ্চাগুলোকে নিয়ে সে কাছে পিঠে জঙ্গলে যাচ্ছি। উজালাও যাচ্ছে, সঙ্গে যাবে দুটো চাকর। সারা দিন হইচই করে সন্ধ্যার আগে ফিরে আসব। উজালার খুব ইচ্ছে দলে তুমিও থাকো। নায়েব মশাইয়ের কাছে ছুটি চাইতে গিয়ে ছুটি তো পেলুমই না, উল্টে দুটো কথা শুনতে হলো। বনভোজনে যাবে মানে? ওদিকে হিসাবে অনেক ভুল বেরিয়েছে। জমিদার মশাই নিজেই হিসাব পরীক্ষা করতে গিয়ে খুঁজে পেয়েছেন। কাজে এমন অমনোযোগী হলে কাজ বজায় রাখা মুশকিল হয়ে পড়বে। আজ সারাদিন বসে হিসাবগুলো ঠিক করে ফেলো। খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত দেখে নেবে, তারপর হিসাবের খাতা নিয়ে আসবে আমার কাছে। কাজেই আর যাওয়া হলো না। তপন নিরাশ হয়ে বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে গেল। সারাদিন ঘাড় গুঁজে কাজ করলুম। সন্ধ্যের একটু আগে ওরা ফিরল। বাইরে বেশ হট্টগোল। কানে এলো দলের একটা শিশুকে নাকি পাওয়া যাচ্ছে না। বাইরে বেরিয়ে এলো স্বয়ং জমিদার ব্রজশঙ্কর জলদ গম্ভীর স্বরে তপনকে বলেছিলেন, ওদের দেখভালের দায়িত্ব ছিল তোমার ওপর। এতটা অর্বাচীনের মতো কাজ কি করে করলে তুমি? তপন কাঁদতে কাঁদতে জানালে, বিশ্বাস করুন কাকাবাবু, সারাক্ষণ চোখে চোখে রেখেছিল মোদের। আমার সামনেই খেলাধুলা করছিল। খাওয়া দাওয়ার পর ঝিলের ধারে বসেছিলাম আমরা। ঘণ্টাখানেক পরে ফেরার সময় মাথা গুনতিতে একজন কম হলো। জঙ্গল তন্ন তন্ন খুঁজে তাকে পাওয়া যায়নি আর। ব্রজশঙ্কর চাকর বাকরদের বললেন, তোরা কি করছিলি? চাকর দুটো শটান তার পায়ে লুটিয়ে পড়ে ভেউ ভেউ করে কান্না জুড়ে দিল। ব্রজশঙ্কর উজ্জ্বলার দিকে তাকালেন। দেখলুম ভয়ে উজ্জ্বলার মুখ কাগজের মতো সাদা হয়ে গিয়েছে। সে বললে, কাকাবাবু ছোট একটা গাছের আড়ালে গিয়েছিল। তার পেটটা ভালো ছিল না। অনেকক্ষণ সে ফিরছে না দেখে আমি এগিয়ে যাই, কিন্তু ছোটকে আর দেখতে পাই না। আমি চেঁচিয়ে সকলকে ডাকি। এইবার আমি এগিয়ে গিয়ে বললুম, কর্তামশাই, আহার দেরি না করে কোতোয়ালিতে এক্ষুনি একটা খবর দেওয়া দরকার। ওদের লোকজন খুঁজতে জানে। আমার সন্দেহ জঙ্গলি জানোয়ারের কাজ। ব্রজশঙ্কর ঠান্ডা চোখে তাকালেন আমার দিকে। সেই দিনের মতো আজও তার দৃষ্টি ন্যস্ত রইল আমার কপালের উপর। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক স্বরে বললেন, তাই করো, কোতোয়ালিতে খবর পাঠাও। বলেই তিনি চলে গেলেন নিজের ঘরে। ঘরে ঢুকে বিছানায় বসে তপন অঝরে কাঁদছিল। বাচ্চাগুলোকে সে ভারী ভালোবাসে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললুম, তুমি যা করার যথেষ্ট করেছ। এখন যদি বাচ্চাটার কপাল ভালো থাকে, কোতোয়ালির লোক তাকে খুঁজে বার করবে। ছোট বড় ভালো ছেলে ছিল তারানাথ, বড় বুদ্ধিমান ছেলে ছিল। তপন ফুপিয়ে ফুপিয়ে বললে। আমি তার পিঠে হাত বুলিয়ে বললুম, আগেও তো দুটো শিশু নিখোঁজ হয়েছিল শুনেছি। তারাও কি জঙ্গলে হারিয়েছিল? কান্না থামিয়ে তপন আমার দিকে তাকিয়ে বললে, না, তাদের আর পাওয়া যায়নি। এলাকার লোকে বলেছিল একদল বেদের কাজ।
সে সময় তারা ছাউনি ফেলেছিল নদীর চড়ায়। ওরাই চুরি করেছিল ছেলে মেয়ে দুটোকে। আমি তখনও এখানে আসিনি, তার আগের কথা। কিন্তু এখন তো আর বেদের দল নেই। এখন তুমি কি বলবে? আচ্ছা, জঙ্গলে কি জংলি জানোয়ারের উৎপাত আছে? থাকতে পারে, তবে আমরা জঙ্গলে যাইনি। ওই ঝিলের কাছে যে পাতলা বন শুরু হয়েছে সেখানেই সারাদিন ছিলাম। চাকর দুটো রান্নাবান্নার কাজ করছিল। জংলি জানোয়ারের ডাক শুনিনি। দলের বাকি ছেলেমেয়েরাও কিছু বলতে পারল না। আমি গভীর চিন্তা করতে লাগলুম। তপন বললে, বাপ মা মারা অনাথ শিশুগুলো তো আমাদের আশ্রয় আছে তারা না। সেই আমরা যদি ওদের নিরাপত্তা দিতে না পারি, ঠিক ঠিক এ জীবনকে। বাইরে গোমস্তা এসে বললে, তারানাথ, নায়েব মশাই ডাকছেন। শুনলুম একটা পত্র নিয়ে আমাকে কোতোয়ালি যেতে হবে। কোতোয়ালি এখান থেকে অনেকটা পথ, ফিরতে রাত হবে। তপনকে বললুম, আমার ফিরতে দেরি হলে তুমি দরজা দিয়ে শুয়ে পড়ো, আজ না হয় আমি আমার ঘরেই শোবো। একটা এক্কা চেপে অনেকটা পথ পেরিয়ে কোতোয়ালি গেলুম। দারোগা বাবু তখন কোতোয়ালিতে ছিলেন না, রোদে বেরিয়েছিলেন। এলেন অনেক রাতে, আদ্যপান্ত ইতিহাস শুনলেন। পান চিবোতে চিবোতে বললেন, এ আর কিছুই না, কোনো হিংস্র জানোয়ারের কাজ। আজ রাতে কিছু হওয়ার কোনো জো নেই। কাল সকালে লোকজন নিয়ে জঙ্গলে খানাতল্লাশ করতে হবে। আমি বললুম, আগে দারোগা বাবু, মাসখানেক আগে আরও দুটো ছেলে মেয়ে নিখোঁজ হয়েছিল, আজ অবধি তাদেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। দারোগা বাবু স্থির চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আমার কোতোয়ালিতে সেরকম কোনো অভিযোগ জমা পড়েনি। তুমি কে? হ্যাঁ, কতদিন চাকরি করছো জমিদারের সেরস্তায়? বিনয়ের সাথে বললুম, আগে হুজুর, আমি দিন 15 হলো এসেছি। আমার বন্ধু যে আমাকে কাজে ঢুকিয়েছে সে হলো জমিদারের ভাইপো, তার মুখেই শুনেছি ওসব কথা। দারোগা বাবু আর কিছু বললেন না, তিনি আমার অভিযোগ লিখে নিলেন। কোতোয়ালি থেকে বাইরে বেরিয়ে দেখলুম চারিদিক নিকষ অন্ধকার, পথে লোকজন নেই, আকাশে আজ চন্দ্রের দেখা মিলবে না। রাস্তার ধারে গ্যাসের বাতিগুলো আলোর চাইতে কুহকিনী রহস্য সৃষ্টি করছে বেশি। সে আলোয় পথ দেখা যায় না। কপাল খারাপ, অনেকটা পথ পায়ে হেঁটে আসার পরও এক্কার দেখা মিলল না। পথ ঘাট ভালো চিনি না, আন্দাজে চলেছি তো চলেছি। সহসাই কানে এলো এক অস্বাভাবিক আওয়াজ, কে যেন আমার পিছু পিছু আসছে। ধরণীর বুকে দমাদম পা ফেলে চমকে উঠে পিছনে তাকালুম। চোখে পড়ল আমার হাত 25 দূরে জমার একটা ছায়া মূর্তি। কালো আকাশের বুকে অত্যাধিক কৃষ্ণবর্ণ একটা অবয়ব, 3 মানুষ সমান তার উচ্চতা, তেমনই চওড়া। আমি থামতে সে ছায়ামূর্তিও থামলে। চোখের ভুল মনে করে আমি দ্রুত পা চালালুম। সঙ্গে সঙ্গে পিছনে দুমদাম শব্দের লয় দ্রুত হলো। সে অবয়ব দ্রুত বেগে আসছে আমার সাথে পাল্লা দিয়ে। আর একবার ঘাড় ঘুরিয়ে দেখলুম দূরত্ব এক চুল কমেনি। তবে কি আর 5টা সাধারণ মানুষের মতো হলে আজ এই গল্প বলার জন্য আমি বেঁচে থাকতুম না। সাধনায় সিদ্ধি লাভের মাহাত্ম্যই আলাদা। পঞ্চ ইন্দ্রিয় প্রখর হয়ে ওঠে, 7টা বর্ণের বাইরের বর্ণ প্রকট হয়। নাসিকা পরলোকের গন্ধ টের পায়, কর্ণকুহরে প্রবেশ করে স্বর্গ মর্ত পাতালের অজানা ধ্বনি। ও ছায়ামূর্তিকে আমি কিছুদিন আগেও দেখেছি জানলার বাইরে। সেদিন ছিল পূর্ণিমা, যে রাতে
কিষানগঞ্জের জমিদার নিহত হন। আজ কি তবে আমার পালা? কথাটা মনে যেতেই দুঃখের বদলে হাসি পেল আমার। আমার মতো ক্ষুদ্র মানুষকে নিশ্চিহ্ন করতে একটা পলোয়ান গোছের লেঠেলি যথেষ্ট। সেখানে অসীম শক্তিধর পাঠানো হয়েছে কেন? পথের ধারে একটা গাছের গুড়ি ছিল, সেখানেই বসে পড়লুম। বসে বসে ভাবতে লাগলুম। আকাশ পাতাল সে চিন্তা। নিকষ কালো ছায়ামূর্তি নিয়ম মতো নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে পড়ল। আক্রমণের কোনো লক্ষণই চোখে পড়ল না। মহেন্দ্রক্ষণ না এলে ও আমার কেশগ্রহ স্পর্শ করবে না। কিন্তু কতক্ষণ? টানা 10 বছর অনেক কিছুই শিখেছি। ডাকিনী যোগিনী বিদ্যা আয়ত্ত করেছি। প্রেত লোকের দ্বার খুলতে পারি, যদিও ও বিদেহী ছায়ামূর্তি আরও দুরূহ লোকের বাসিন্দা। ওকে তাড়াবার মন্ত্র আমার জানা নেই। ও আমাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু কার নির্দেশে? জল্পনা নিষ্প্রয়োজন। আমি তখন এক মনে জপে চলেছি। ওম নমো ভগবতে কাল ভৈরবায় ভূত প্রেত পিশাচায় নাশায় স্বাহা। ওম নমো ভগবতে কাল ভৈরবায় ভূত প্রেত পিশাচ নাশায় স্বাহা। ওম নমো ভগবতে কাল ভৈরবায় ভূত প্রেত পিশাচ নাশায় স্বাহা। আকাশ জুড়ে নক্ষত্রমালা চন্দ্রের অভাব পূরণ করছিল তারাই। মেঘ ছিল না, খুব সহসাই আকাশ চিরে বিজলি নামল। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল চতুর্দিক। সে উদ্ভাসিত আলোয় চোখে পড়ল সেই দীর্ঘ মূর্তিকে। কি দেখলুম আর কি দেখলুম না বুঝতে বুঝতেই আবার চারদিক অন্ধকার হয়ে গেল। তবে মনে হলো বাহু দ্বারা দুচোখ আড়াল করে আর্তনাদ করে উঠল সে দীর্ঘ মূর্তিটা। সেই আর্তনাদ শোনালো হাহাকারের মতো। তারপর দ্রুত পা ফেলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কানে এলো অনেক দূরে দুমদাম পা ফেলে কে যেন চলে যাচ্ছে। আমি আর বসে থাকতে পারলুম না। প্রেত মন্ত্রের গূঢ় কথা হলো, নির্দিষ্ট উদ্দেশ্যে প্রেরিত প্রেত লক্ষ্য ব্যর্থ হলে স্রষ্টার ধ্বংসের কারণ হয়। এখনই একটা অঘটন ঘটতে চলেছে। আমি সেই পদশব্দ লক্ষ্য করে পাগলের মতো ছুটে চললুম। কতক্ষণ ছুটেছিলুম বলতে পারি না। আমার বুকের ভেতরটা হাঁপুড়ের মতো লাফাচ্ছিল। চোখে পড়ল জমিদার বাড়ির পাঁচিল। খিড়কির দিকে ছোট দৌড়, কবজা নষ্ট হয়ে গিয়েছে কোন কালে। আলগা চাপ দিতেই দৌড় খুলে গেল। আমি দৌড়ে গেলুম বাগান পেরিয়ে অন্দর মহলের দিকে। খানিক দূর যাওয়ার পর কানে এলো গুঁড়ো গম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ। খোলা জানলা দিয়ে আলো ঠিকরে পড়ছে বাইরে। এত রাতে কে মন্ত্র জপ করছে জানতে আর বাকি ছিল না। আমি জানলার একপাশে দাঁড়িয়ে দৃষ্টি চালালুম ভেতরে। ঘরের মেঝেতে ব্যাঘ্র চর্মের ওপর জানলার দিকে পিছন ফিরে উপবিষ্ট দীর্ঘদেহী এক মূর্তি। সামনে হোম অগ্নি শিখা প্রজ্বলমান, কোষাকুষি হাতে অগ্নিকুণ্ডে ঘৃত ঢালছিল সেই মূর্তি। জলদ গম্ভীর কণ্ঠে যে মন্ত্র উচ্চারণ চলছিল শুনে আমার মনে হলো মহা ডামরি মন্ত্র। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ঢুকলে এক নারী মূর্তি। ওকে আমি চিনি, উজ্জ্বলা। হাতে তার মৃৎপাত্র। হাঁটু মুড়ে বসে অগ্নিকুণ্ডের সামনে মৃৎপাত্রটা রাখতেই সভয় দেখল তার মধ্যে রক্ত মাখা টাটকা হৃৎপিণ্ড। এত ছোট হৃৎপিণ্ড কি কোনো পশু নাকি মনুষ্য শিশুর? এখনো তাজা। সেই দীর্ঘদেহী মূর্তি দুই হাতে মৃৎপাত্র থেকে রক্তমাখা তাজা হৃৎপিণ্ডটি ওঠালে, বললে, আজকের পর
আমরা পরলোকের প্রভু হয়ে বসবো উজ্জ্বলা। আমাদের অঙ্গুলি হেলনে কাজ করবে ভূত, প্রেত, পিশাচেরা। সারা দুনিয়া শাসন করব কেবল তুমি আর আমি। আর আর কোনো বাধা নেই। ঠিক বলেছেন প্রভু। আর মাত্র কয়েক মুহূর্ত, ভাবিনি এত সহজে কাজ উদ্ধার হয়ে যাবে। মৃৎপাত্র মুখের সামনে এনে ধরলে সে মূর্তি, কিন্তু তারপরে কোনো কিছু বুঝে ওঠার আগেই কানে এলো দুম দুম পদশব্দ। সে এসে গিয়েছে, মহেন্দ্রক্ষণ উপস্থিত। সেই মুহূর্তে যেন ভূমিকম্প সৃষ্টি হলো। কাঁপতে লাগলো পায়ের তলার মাটি, কাঁপতে লাগলো ঘরের দেওয়াল। আসনে বসা মূর্তি চঞ্চল হয়ে উঠল। উজ্জ্বলার মুখটা দেখলুম ভয়ে কাগজের মতো সাদা হয়ে গিয়েছে। সহসাই দরজা ভেঙে পড়ল। শুকনো বালুভূমিতে হঠাৎ ওঠা ঘূর্ণিঝড়ের মতো ঘূর্ণি উঠল ঘরের মধ্যে। দেখতে দেখতে সেই ঘূর্ণি চেহারা নিল দীর্ঘদেহী এক ছায়া মূর্তিতে। সে মূর্তি ছাদ পর্যন্ত লম্বা। উপবিষ্ট মানুষটি জলদ গম্ভীর কণ্ঠে আশ্চর্যের স্বরে বলে উঠলেন, এ কি, এ কি? তোমার তো ফিরে আসার কথা নয়। তুমি এখানে কি করছো? চিনতে পারলুম সে কণ্ঠস্বর। জমিদার ব্রজশঙ্কর। কেউ কোনো জবাব দিল না। একটি বলিষ্ঠ ছায়া হাত এগিয়ে এলো জমিদার ব্রজশঙ্করের কণ্ঠ লক্ষ্য করে। তারানাথ ক্ষণিকের জন্য থামলেন। আমি স্বগোক্তি করলাম, উফ, বড়ই ভয়ঙ্কর কাহিনী। আচ্ছা, কিন্তু ওই প্রেতটিকে জমিদার ব্রজশঙ্কর কি তাহলে তন্ত্র সাধনা করে প্রেত নামাতেন? তারানাথ বললেন, কাহিনী এখনো শেষ হয়নি, বাকিটা বলছি। বড় উচ্চাঙ্গের তন্ত্র সাধনা করত জমিদার ব্রজশঙ্কর। জানি না তার গুরুদেবকে, আর জানার উপায়ও ছিল না। পরের দিন ভোরবেলা কোতোয়ালি থেকে অনেক লোকজন নিয়ে দারোগা বাবু এসে ঘর থেকে জমিদার ব্রজশঙ্করের মৃতদেহ বার করেন। কিষানগঞ্জের জমিদারের গলায় যেমন দাগ দেখেছিল, ব্রজশঙ্করের গলায় তেমনই দাগ ছিল। ও দাগ আমি বা আমার মতো তন্ত্র সাধক ছাড়া আর কারো পক্ষে দেখা সম্ভব ছিল না। পুলিশের খাতায় লেখা হয়েছিল অস্বাভাবিক মৃত্যু। উজ্জ্বলা ছিল ব্রজশঙ্করের দুষ্কর্মের দোসর। 3টে অনাথ শিশু সেই সরিয়েছিল। এ সাধনায় জীবন্ত শিশুর হৃৎপিণ্ড ভক্ষণ করতে হয়, তবেই প্রেত সিদ্ধ হওয়া যায়। ব্রজশঙ্কর তার পোষা প্রেত নিয়ে পথের কাঁটা সরাতেন। উজ্জ্বলা দিনের বেলা তপনের মন ভোলাত, আর রাতের বেলা তার গুরু ব্রজশঙ্করের হুকুম পালন করত। বিচারে ফাঁসি হয় উজ্জ্বলার। ব্রজশঙ্করের মৃত্যুর পর জমিদারির ক্ষমতা বর্তায় তপনের ওপর। পথের ভিখারি থেকে সে রাজা হয়ে বসে। তবে এত ঐশ্বর্য হাতে পাওয়ার পরও তার মাথা বিগড়য়নি, বিয়ে থা আর করেনি। অনেক পুণ্যের কাজ সে করেছে এবং এখনো করে চলেছে। তপন পরে একদিন আমায় জিজ্ঞেস করেছিল, ভাই তারানাথ, প্রেত সে রাতে তোমাকে ছেড়ে কাকাবাবুর দিকে ধেয়ে গিয়েছিল কেন? তুমি কি কোনো মন্ত্র উচ্চারণ করে প্রেত লেলিয়ে দিয়েছিলে কাকাবাবুর উপর? আমি তাকে বলেছিলুম, নির্দিষ্ট লক্ষ্যে ছুটে চলা প্রেতকে যদি লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারো তবে সে তার মালিকের প্রাণ নিয়ে যায়। আমি লেলিয়ে দিইনি। সে রাতে গাছের গুড়ির ওপর বসে কাল ভৈরবের মন্ত্র জপ করে প্রার্থনা করেছিল। আমার প্রার্থনা বিফলে যায়নি। বিনা মেঘে বজ্রপাত হয়েছিল সে রাতে। সেই তীব্র আলোর ঝলকানিতে প্রেত লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। সে ছুটে গিয়েছিল তার প্রভুকে হত্যা করতে।
ব্রজশঙ্কর তোমাকে চিঠি লিখে ডেকে নিয়ে এসেছিলেন জমিদারি দেবেন বলে নয়, নিজের হীন স্বার্থ চরিতার্থ করত। অনাথ শিশু নিখোঁজ হলে অনায়াসে তোমার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া যেত। কোতোয়ালির ঝামেলা ভুগতে তুমি, বিচারে তোমার ফাঁসি বা দ্বীপান্তর হতো। বাদ সাদ্দুম আমি। তোমার কাকাবাবু ব্রজশঙ্কর ঠিক বুঝেছিলেন আমি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছি। তিনি আমার কপালে নিশ্চয়ই ত্রিপুণ্ড দেখতে পেয়েছিলেন, ঠিক যেমনটি আমি দেখেছিলুম তার কপালে। আমার ক্ষমতা পরখ করার উদ্দেশ্যে উজ্জ্বলাকে তিনিই পাঠিয়েছিলেন হস্তরেখা বিচারের আছিলায়। উজ্জ্বলাও চালাক মেয়ে। সেদিন হস্তরেখা বিচারের আছিলায় আমার মুখ চোখের ব্যঞ্জনা দেখে সে বুঝতে পারে আমি অনেক কিছু জেনে ফেলেছি। সে গিয়ে তার গুরু ব্রজশঙ্করকে জানায়। ব্রজশঙ্কর ঠিক করেন আমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আগে জানলে তিনি আমায় কাজে বহাল করতো না কিছুতেই। জানার পর আমাকে সরাবার জন্য ছুতো খুঁজতে লাগলেন। সে রাতে কোতোয়ালিতে পাঠিয়ে আমার পিছনে লেলিয়ে দিলেন তার পোষা প্রেতকে। একটা ভুল করেছিলেন জমিদার ব্রজশঙ্কর। তিনি যদি কোনো লেঠেল দিয়ে চুপিসারে আমাকে শেষ করতেন, তার উদ্দেশ্য সফল হতো। প্রেত নামাতে গিয়েই সর্বনাশ হয়ে গেল। সব শুনে তপন কেবল দীর্ঘশ্বাস ফেলল। উজ্জ্বলাকে সে সত্যিই ভালোবেসেছিল, কিন্তু সত্যিটা জানার পর স্ত্রীলোকের প্রতি তার মনে যে ঘৃণা জন্মেছিল তা আর দূর হয়নি। তারানাথের গল্প শেষ হলো। আমরা উঠে দাঁড়ালাম। কিশোরী বলল, গিরিডি যাবার প্ল্যানটা ক্যান্সেল করে অন্য কোথাও যাই চল বিভূতি, কি বলিস? তারানাথ হেসে বললেন, এই কারণেই বলেছিলুম ফিরে এসে শুনো। আজ আপনারা শুনলেন কৌশিক সেনগুপ্তের লেখা তারানাথ ও পরলোকের আগন্তুক। আজকের গল্পের সূত্রধার আমি, রাই। কিশোরীর চরিত্রে অচ্যুতা, বিভূতির চরিত্রে সনক, তারানাথ ও জমিদার ব্রজশঙ্করের চরিত্রে সম্রাট মুখার্জি, তপনের চরিত্রে রুদ্র, উজ্জ্বলের চরিত্রে আমি, রাই, নায়েব মশাইয়ের চরিত্রে অতনু, গোমস্তার চরিত্রে অমিতাভ, গাড়োয়ান ও চাকরের চরিত্রে সুমন। পোস্টার ডিজাইন রঞ্জন। স্ক্রিপ্টিং, ইন্ট্রো আউট্রো রাইটিং, এডিটিং ও সমগ্র পরিচালনায় রাই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাবেন কমেন্টে। এরকমই আমাদের গল্প বৈঠকে তারানাথের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিশীথ তারানাথকে। ভালো থাকবেন সকলে। আবার বৈঠক বসবে পরের শুক্রবার। তারানাথের গল্প ছাড়াও আপনারা শুনতে পাবেন হরর ও প্রেমের কিছু গল্প আমাদের অন্য চ্যানেলে। লিংক রইল ডেসক্রিপশনে। নমস্কার, শুভরাত্রি।